সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পুজো হয়ে গেছে, পুজোর পরেই আমি সুপ্রভাত জানাচ্ছি তোমাদের সঙ্গে, আর সবাইকে দর্শন করিয়ে দিই, দিয়ে ভিডিওটা শুরু করি। দেখো যেভাবে আমি দর্শন করাই প্রতিদিন, সেইভাবেই দর্শন করিয়েই আমি দিনটা শুরু করলাম, আর প্রদীপটা এখনই নিভালাম। তাহলে দেখতে থাকো বাকি সময়টা কিভাবে কাটাই, কি করি। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি, ভীষণই ভালো লাগবে। আজ আমাদের রান্না হচ্ছে যে পটল পোস্ত হবে, তাই পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি তেলে। এটা ঢাকা দিয়েই রাখছি কারণ নরম হবে সেই কারণে। আর এদিকে হবে ভেজ ডালের সব কিছু ভাজা হয়ে গেছে। এই যে গাজর, ক্যাপসিকাম, বিনস সবই ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ সব আছে এর মধ্যে, দেখো ভাজা হয়ে গেছে। আর এখানে আদা জিরে সব মশলা কষা হচ্ছে, লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সমস্ত কিছু কষা হচ্ছে। এই মশলার মধ্যে এখন আমি এটা দিয়ে দেবো, দিয়ে এটা একটুখানি ভেজে নেব, তারপরে ডালটা হবে। তারপরে এর মধ্যে ডাল আটবে কিনা বুঝতে পারছি না, মনে হয় আটবে না, বড় কড়াই দিতে হবে। আবার ভেজে তো আগে কষে তো নিই, তারপরে দেখছি কি হবে। ডালটা অনেক হয়ে যাবে। পটল পোস্ত হয়ে গেল, কিন্তু তোমাদের সঙ্গে রান্নাটা সেভাবে ভালো করে শেয়ার করতে পারছি না। এখানে পটল পোস্ত হয়ে গেল, আর এই যে ডালও হয়ে গেছে, এই দেখো এতটা ডাল হয়ে গেছে। ভাজাগুলোও হয়ে গেছে, এদিকে পটল ভাজা হয়ে গেছে, দেখিয়েছি মনে হয় পটল ভাজা আর আলু ভাজা। পটল পোস্ত এই যে হয়ে গেল, পটল পোস্ত এখন নামাবো, কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো দেখেছো যে চাল ভেজানো আছে, এই যে। আর এখানে পনিরটা কেটে নিয়েছি, পনিরটা হবে কাজু কিশমিশ দিয়ে। আর এখানে ডাল হয়ে গেছে, ভেজ ডাল, এই দেখো। আর এদিকে পটল ভাজা, আলু ভাজা এগুলো হয়ে গেছে, এই যে ভালো করে দেখি। আর এখানে বাটা আছে, এটা কাজু কিশমিশ পেস্ট করা আছে। আর এখানে পোস্ত আছে, এই দিয়ে এখন পনিরটা হয়ে যাবে। আর একটু সামান্য আলুর দম করার ইচ্ছা আছে, এখন সেটা কতদূর কি হয় দেখি, দেখতে থাকো। এই যে দুধের মধ্যে, গরম দুধে পনিরগুলোকে ভিজিয়ে দিয়েছি, দাঁড়াও দেখি দিই। এই যে গরম দুধে আজকে হবে দুধ পনির। এবার দেখো অনেক রকম ভাবেই হয়, আমি আমার মতো করেই করছি। এই যে পনিরগুলোকে দুধে ভিজিয়ে দিয়েছি, এগুলো পরে তুলে নেব। আর এখানে পোস্ত বাটা আছে, তো দেখিয়েছি, এগুলো কাজু কিশমিশ বাটা আছে। এইভাবে এটাকে রান্না করব। আগে তেল দিয়ে নিই, সাদা তেল, গোটা গরম মশলা, সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এতে আলু টালু কিচ্ছু দেব না, তেল মোটামুটি মানে কড়াই গরম বলে তেলও গরম হয়ে গেছে। এত রান্না কি কারণে হচ্ছে সেটা তোমাদের বলছি। কড়াইয়ে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি, এই যে এলাচ আর দারচিনি দেব। এটা আবার দুধ দেওয়া থাকে তো বুবা মানে অতটা খেতে পারে না। আচ্ছা, আর এর মধ্যে দেব তেজপাতা। তেজপাতাটা ছিঁড়েই দিলাম, না হলে তরকারি নাড়ার সময় খুব অসুবিধা হয়ে যায়। হয়ে গেলে এবার এত দেখতে থাকো। প্রথমে কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম, অনেকটাই দিয়ে দিলাম এটা। আচ্ছা, এটা একটু রাখলাম যে একটু আলুর দমে দেবো বলে। আচ্ছা, এবার দেবো পোস্ত বাটা, দিয়ে দিয়েছি। এবার দেবো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। গ্যাস তো কমানোই আছে, দেখতেই পাচ্ছ গ্যাসটা একটু কমানো আছে। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, অন্য আর কোনো লঙ্কাই দেবো না, কাঁচা লঙ্কা দেবো পরে সেটা।
জিরে ধনে কিছুই দিলাম না, আর এর মধ্যে আর কিছুই দেবো না। লবণ দেবো, কাঁচা লঙ্কা দেবো। লঙ্কা, লবণ, দিয়ে এটা একটুখানি নেড়ে নেব। গ্যাসটা খুব বাড়াবো না, একটুখানি বাড়িয়ে দিলাম। বেশি বাড়িয়ে দিলে পুড়ে পুড়ে যাবে। এবার পনিরগুলো তুলে দিয়ে দেবো। এই গরম দুধ থেকে পনিরগুলো তুলবো, তুলে এর মধ্যে দিয়ে দেবো। আমি এইভাবে করি, এবার কতজন কত রকম ভাবে করো তা জানি না। আমি যেভাবে করি সেভাবে শেয়ার করলাম। পনিরটা এবার এখানে দিয়ে দিলাম। এরপর লবণ মিষ্টি যা হয়েছে ঝাল সেগুলো একটু দেখবো, দেখে নিয়ে আমি এর মধ্যে সেই জিনিসটা যেটা কম দেখবো সেটা দেবো। আর এই গরম দুধটা এর মধ্যে ঢেলে দেবো। এতে অনেকে আলু দিলে দিতে পারো, কিন্তু আমার এতে আর আলাদা করে আলু দেওয়ার মতন ইচ্ছে নেই। এটা আলু ছাড়াই আমার মনে হয় বেশি ভালো লাগবে, সেই জন্য আর দিলাম না। এটা কিশমিশ কাজু সব আছে বলে। আর মানে মিষ্টিটা পরে দেখে দেব। এবার এই গরম দুধটা এর মধ্যে ঢেলে দেবো। এতে আর জল দেবো না, পুরো দুধটাই ঢেলে দেবো এর মধ্যে। এই হয়ে গেল। এবার লাস্টে দেবো একটু কসুরি মেথি। সব শেষে নামানোর সময় একটু কসুরি মেথি দেবো। গোলাপ জলটা দিলেও ভালো লাগে, কিন্তু গোলাপ জল দিলে বুয়া একদমই খেতে পারবে না, সেই জন্য গোলাপ জলটা দেবো না, কসুরি মেথি দিয়ে আমি দেবো। এবার কসুরি মেথি দেবো, দিয়ে নামিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে দুধ পনির কমপ্লিট হয়ে গেল। এই দেখো, এবার এটা এখন বন্ধ করে দেবো। এখানে হচ্ছে আলুর দম। এই দেখো, আলুর দমের মশলাটা সব কষা হচ্ছে। আদা, জিরে, কাজু কিশমিশের পেস্ট, পোস্ত বাটা সমস্ত কিছু দিয়ে এই মশলাটা কষা হচ্ছে। আর এখানে শাক কাটা আছে, শাকটা হবে। আর এদিকে হবে টমেটোর চাটনি। আর সমস্তটাই নিরামিষ হচ্ছে, কারণ ওনারা নিরামিষ খান, সেই কারণে যে যারা আসছেন, আমার বিয়ান আসছেন, সেই কারণে সব নিরামিষ রান্না হচ্ছে। দেখতে থাকো তাহলে। আজকে তোমাদের সঙ্গে রান্নাটা খুব অল্প অল্প একটু একটু করে শেয়ার করেছিলাম, পুরোটা সেইভাবে শেয়ার করিনি। আজকে আমাদের রান্না হয়েছিল, এটা হচ্ছে দুধ পনির, এটা হচ্ছে পটল পোস্ত, এটা আলুর দম, চাটনি, এখানে হয়েছে ভেজ ডাল, শাক, আলু ভাজা আর পটল ভাজা আছে এর ভেতরে, এখানে পোলাও, আর এখানে শসা কাটা হয়েছিল। তো মোটামুটি এই রান্না হয়েছিল, সেরকম কিছু হয়নি। রান্নাটা করার সময় আমি তোমাদের সঙ্গে সেভাবে যে পুরো ডিটেলসে শেয়ার করব সেটা পারিনি। একটু একটু করে মোটামুটি যা শেয়ার করার করেছি। হয়তো চেষ্টা করলে পারা যেত, কিন্তু রান্না মানে এতগুলো রান্না করতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে। সবগুলো আমি রান্না করেছি, কেউ মানে হেল্প করে দিয়েছে, সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, কাটা বাছা সমস্ত, আর রান্নাটা আমি করেছি। তা প্রত্যেকটা রান্না দেখিয়ে দিয়ে, এই যে দুধ পনিরটা এইরকম হয়েছে। এবার আমি মোটামুটি যেভাবে করেছি দুধ পনিরটা সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পটল পোস্তটা এর আগের দিনও শেয়ার করেছিলাম। আর আলুর দম তো সাধারণভাবে যেভাবে রান্না হয়, চাটনি, আর এই যে শাক আর ভেজ ডাল। আর যেটা হচ্ছে ব্যাপার, পোলাওটা আমি সেভাবে কোনোদিনই এতটা ভালো করতে পারি না, মানে এতটা ঝরঝরে হয় না। কিন্তু আজকে দেখো একদম পুরো ঝরঝরে, মানে এতটা ঝরঝরে পোলাও আমি কোনোদিন মানে করিনি আর কি। এর আগে ঝরঝরে হয়েছে, হলেও কিন্তু এই পরিমাণ ঝরঝরে হয়নি। এই যে একবারে ঝরঝর করছে, এইরকম ধরনের ঝরঝরে হয়নি। এবার এগুলো এখন গরম করা হবে, গরম করে তারপরে খাওয়া দাওয়া আবার শুরু হবে, রাতের খাওয়া দাওয়া শুরু হবে। এগুলো দুপুরে রান্না হয়েছে, দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সবটা সেভাবে।
এখন রাতেরটা শেয়ার করে দিচ্ছি। এবার চলে আসলাম পরের দিন। এটা আগের তোমাদের দেখিয়ে দিলাম। এবার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই দেখো শুরু করে দিলাম অন্যান্য কাজ। ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে প্রার্থনা করে যেগুলো যা করার সেগুলো করে নিয়ে তারপরে শুরু করলাম আমার ঘরের কাজ। ঘরে প্রথমে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো বলতে বিছানার চাদরটা চেঞ্জ করব। প্রতিদিনই একই আর বিছানা গোছানো, কিন্তু সেগুলোই তো আমাদের উল্টে পাল্টে দেখাতে হয়, বলো, কিছু তো করার নেই। তো প্রতিদিন সেই কাজগুলো, যে কাজগুলো করি সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আজকে যেটুকু যা শেয়ার করলাম, যেটুকু যা করলাম তা সেটুকুই শেয়ার করলাম। আর প্রতিদিন সব কাজ তো শেয়ার করা যায় না, তবে অনেকে পারে আরও ভালো ব্লগ করতে সুন্দর করে, যে প্রত্যেক দিন সমস্ত কাজটা পুরোটা একদম রাত পর্যন্ত শেয়ার করে, কিন্তু আমি অতটা পারি না। আর যেটুকু যা পারি সেটুকুই পারি। তা সেই কারণে আর কি এরকমভাবে কাজগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা দেখো, ভালো লাগে বলো। আর তোমরা যে আমার রান্নাটা দেখলে, যে দুধ পনির রান্নাটা আমি শেয়ার করেছি, মানে মোটামুটি যেটুকু শেয়ার করা সেটুকু করেছি। একদম যে ডিটেলসে খুব সুন্দর করে শেয়ার করা সেটা সেভাবে হয়নি, তবুও একটা ধারণা দিতে পেরেছি যে কিভাবে রান্না করেছি। সেই ধারণাটা, মানে কিভাবে হয় ওটা রান্না সেটা নয়, কিভাবে আমি রান্না করেছি সেই ধারণাটা তোমাদের সঙ্গে দিতে পেরেছি আশা করি। তবে এর পরের দিন ইচ্ছে আছে একদিন ভালো করে পুরোটা শেয়ার করব। আর পোলাওটা দেখলে, পোলাও সত্যি কথা আমি অত ভালো যে ঝরঝরে সুন্দর পোলাও করতে পারি না তা বলবো না, কিন্তু এতটা ঝরঝরে পোলাও আমি এই জীবনে প্রথমবার আমি এত ঝরঝরে পোলাও আর এত সুন্দর টেস্ট, সবাই খেয়ে বলছে একদম পারফেক্ট হয়েছে। তা এইটা আমি এই প্রথমবারই করলাম। জানি না ওনাদের ভাগ্যেই হয়তো হয়েছে আমার রান্নাটা ভালো, আমার জন্য ভালো হয়েছে বা আমি ভালো করতে পেরেছি এটা ব্যাপার না, ওনাদের ভাগ্যেই আমার রান্নাটা ভালো হয়েছে এই আর কি। তাই এটাই আমার এটাই মনে হলো, নাহলে এতদিন পারলাম না অথচ আজকে কেন ভালো হলো, তাহলে ওনাদের ভাগ্যেই হয়েছে ভালোটা। যাই হোক, সেটাও হোক, কিন্তু তবু ভালো লাগলো যে জিনিসটা আমি ভালো করতে পেরেছি এই আর কি। জীবনে প্রথমবার হলেও আমি ভালোভাবে করতে পেরেছি। তো এই ব্যাপার। আর একদিন আমি পুরোপুরি খুব ভালোভাবে পুরো ডিটেলসে শেয়ার করব দুধ পনিরটা। আজকে স্পেশাল রেসিপি দুধ পনির। আর এর আগের দিন আমি রান্না করেছিলাম সেটা হচ্ছে দই সয়াবিন, সয়া সস দিয়ে করেছিলাম, তাই দই সয়াবিন। তা সেই কারণে সয়া সস আর দই এই দিয়ে করেছিলাম সয়াবিনটা। সেটাও এত সুন্দর টেস্ট হয়েছিল, আর তোমরা দেখেও বলেছো যে খুব সুন্দর হয়েছে জিনিসটা। হঠাৎ করে চটজলদি আমার মাথাতে এলো, আমি করে ফেললাম। জানি না ওটা হয় কি না, তবে আমার মনে হলো যেন আমি নিজের থেকেই ওটা করলাম, কোথাও কিছু দেখে করিনি ওই রান্নাটা। এটা যেমন জেনে করেছি তেমন ওটা কিন্তু জেনে করিনি। এটা অনেক দিন আগে কোথাও দেখেছিলাম, ওই ইটিভিতে হতো না, প্রথমা ইটিভি হতো প্রথমা, ওই সেই সময় ওই রান্নাটা হতো, যে কি বলো তো, ওই রান্নাটা হতো, রান্না দেখাতো আর কি, একদিন একটা রান্না দেখাতো। সেই রান্নাতে আমি এই দুধ পনির রান্নাটা দেখেছিলাম। অনেক কিছু রান্নাই ওইখানে দেখেছিলাম, চিকেন চাপ যেমন দেখেছিলাম ওখানে, তারপরে এটা দেখেছিলাম, এরকম কিছু কিছু জিনিস দেখেছিলাম যেগুলো মনে ছিল করে দিয়েছি। তা এই রকম ব্যাপার। অনেক পাতা বাটা যেগুলো এখন সবাই ইউটিউবে দেখাচ্ছে, এ পাতা সে পাতা ও পাতা এরকম করে বাটা ওরকম করে, কিন্তু সেগুলো আমি অনেক আগে ওই রকম ওই প্রথমাতে দেখাতো রান্না, তখনই আমি দেখে নিতাম টিভিতে। এটা আমার খুব নেশা ছিল প্রথম থেকে, এই তো ব্যাপার। সেই জন্য তোমাদের ওইভাবে শেয়ার করলাম, আর তোমরা দেখলে কেমন লাগলো তোমাদের রান্নাটা। আর আমি এর পরে একদিন খুব ভালো করে পুরো রেসিপিটা সুন্দর করে দেবো, যাতে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারো। তবুও মনে হয় একটু ধারণা পেয়েছো। আর এটা আমি কেমন করে সেটা আমি দেখাইনি, এটা আমি শেয়ার করেছি আমি কেমন করেছি সেটাই আমি শেয়ার করেছি। কারণ একই রান্না বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে করে, এক একটা ধরন হয়, এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয়। একই রান্না সবার হাতে একরকম স্বাদ হয় না। একই আলু ভাজা আমি ভাজলে একরকম স্বাদ হবে, আর একজন ভাজলে আর একরকম। ওই একই আলু ভাজাতেই আলাদা আলাদা স্বাদ হয়, আমি দেখেছি অনেক ক্ষেত্রে। আমার মা ভাজলে একরকম স্বাদ হয়, আমি ভাজলে একরকম স্বাদ হয়, আমি এটা দেখেছি। এক একজনের হাতের রান্নার স্টাইল এক এক রকম হয়, যাতে তার টেস্টটাও অন্যরকম হয়ে যায়, সেই রকম ব্যাপার।
আর এই দেখো চাদরটা দেখছো, চাদরটার কি কপাল আমার। এই চাদরটা কিনলাম মেলা থেকে, বিধাননগর মেলা থেকে। আমি 3খানা চাদর কিনেছিলাম, কি ভুল যে করেছি, মারাত্মক ঠকে গেছি। চাদরগুলো কাচার পর দেখো কি অবস্থা হয়েছে। এমনিতেই তো মাপে ছোট, মানে সেই চাদর যদিও বা টেনে টেনে কোনো রকম পেতেছিলাম, কিন্তু দেখো মানে এতটাই ছোট যে আমি বুঝতেও পারছি না এদিক দিয়ে ওদিক দিয়ে, এমনভাবে সে কোনো রকম টেনে ওইটুকু টান করে রাখলাম। তা মনে হচ্ছে যেন আয়রন করলে বোধহয় একটু বড় হতো, কাচার পরে দেখছে মানে প্রায় 6-8 আঙুল করে ছোট হয়ে গেছে। তাও সে কোনো রকম পেতে রাখলাম, নাহলে পেতে তো রাখতে হবে, চাদরগুলো নষ্ট করে তো লাভ নেই। তাহলে সেগুলো পেতে পেতে মানে হয়ে যাক আর কি, তারপরে বাতিল করে দেবো। ফালতু এগুলো ভালো লাগছে না আমার জিনিসটা, সেই কারণে পেতে ফেলছি। যদি ভালো লাগতো তাহলে পারতাম না, কারণ জিনিসটা এতটাই ছোট, বিছানায় ঠিকঠাক পাতা যাচ্ছে না। চেঞ্জ করে নিলাম। এই আগে যেটা কিনেছিলাম দেখলে, সেটাও কিনেছিলাম বিধাননগর মেলা থেকে, আবার এটাও কিনেছি বিধাননগর মেলা থেকে, আর ওই মাঝের ঘরে একটা পাতা আছে সেটাও কিনেছি ওই 3টে একসঙ্গে বিধাননগর মেলা থেকে কিনলাম। 450 টাকা করে দাম নিল, সেই জন্য দেখলাম যে দামটাও কম আছে, কিনে নিই। কিন্তু চোখে দেখে মনে হলো হয়তো হয়ে যাবে, চওড়ার দিকে ঠিক আছে, চওড়ার দিকে গোজা যাচ্ছে, কিন্তু লম্বার দিকে বড্ড ছোট, এতটাই ছোট যে মানে আমি ঠিক করে গোজা তো দূরের কথা, টেনে টুনে সমান করেও রাখতে পারলাম না। আমাদের আবার বালিশে তোয়ালে লাগে, তোয়ালে ছাড়া আমরা বালিশে, আমি বিশেষ করে তোয়ালে ছাড়া বালিশ মাথায় দিই না, কারণ তোয়ালেটা নোংরা হলে বাতিল করে দিলাম। কিন্তু সেটের যে চাদরের যে সেটের যে ওয়ার, সেই ওয়ার যদি মানে কাচতে কাচতে খাসটে হয়ে যায়, বা চুলের নোংরা ঘাম এগুলো পড়তে থাকে, তাহলে সেগুলো খাসটে হয়ে গেলে ঠিক ভালো লাগে না। তোয়ালেটা থাকলো, কেচে ফেললাম, তুলে ফেললাম, ওয়ারটা একই রকম থেকে গেল, একদম যেরকম চাদর থাকলো সেরকম ওয়ার থাকলো। সেই কারণে মাথার যখন শুই তখন একটা তোয়ালে দিয়েই নিই, সেই জন্য দেখলে তোয়ালেটা নিয়ে আসলাম। আর এই দেখো আলনাটাও গুছিয়ে ফেলছি, অনেক দিন এইসব কাজগুলোতে হাত দেওয়া হয়নি। আলনা টালনাগুলো একরকম হয়ে আছে, আর কাছাকাছি হয়েছে, সব আলমারির মধ্যে কেচে কেচে তুলে রাখা হয়েছে, সেগুলো ঠিক করে এখন আলমারিটা গোছাতে হবে। আলমারি না গোছালে সাংঘাতিক অবস্থা হয়ে পড়ে আছে আলমারি, তা গোছাবো আলমারিটা। টগরি আসুক, টগরি রান্না শুরু করবে, তখন আমি আলমারি গোছাবো, তার আগে আর এখন আলমারি গোছাচ্ছি না। কালকে টগরিকে ফোন করব, তো বাপের বাড়ি গিয়েছে ষষ্ঠীতে, বলেছিল যে আমি 7 দিন থাকবো না, ঠিক আছে অসুবিধা নেই। ওকে তো মানে করে দিয়েছিলাম, নিষেধ করে দিয়েছিলাম, তারপরে দেখলাম পারছি না, সেই কারণে আবার নিতেই হলো। তা সেই কারণে নিতেই হলো, তাই আবার এখন এই দেখো ওকে আবার টগরিকে ফোন করব যে তুমি কবে আসছো। ও তো বলেছে রবিবারে আসবে, তা কালকে রবিবার, কালকে ফোন করে দেখবো আসছে কিনা। আসলে পরে তাহলে সোমবার থেকে করবে, সোমবার থেকে করলে পর তখন আমি সোমবার থেকে অন্যান্য কাজগুলো করতে পারবো। ও যদি রান্নার দিকে যায় তখন আমি রান্নাঘর পরিষ্কার বলো, তারপরে এসব আলমারি গোছানো, ফ্রিজ পরিষ্কার, এইগুলো আবার আমি করতে পারবো। নাহলে একা তো সব কিছু করা সম্ভব হয় না, বেরোতেও পারছি না, বেশ কিছু জিনিস কয়েকটা কেনাকাটার বাকি আছে, সেগুলো কেনাকাটাও করতে পারছি না। তা বেরোতে পারবো, আর বেশি দিন নেই, মঙ্গলবারে বয়ের স্টিচটা কাটবে, একদম শুকিয়ে গেছে। যতটা ভয়ে ছিলাম, আমরা চাপে ছিলাম, একটু টেনশানে ছিলাম স্টিচটা নিয়ে, কারণ স্টিচের জায়গাটা এতটাই শক্ত ওই জায়গাটা, সেই কারণে আমরা একটু টেনশানে ছিলাম। তা খুব সুন্দরভাবে কালকে এসে ড্রেসিং করে দিয়ে গেছে, যে ড্রেসিং করেছে সেই ছেলেটা বলেছে, যে ড্রেসার এসে বলেছে যে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, অসুবিধার কিছু নেই, খুব ভালো হয়ে গেছে। তাই এই হলো ব্যাপার। ও এখন মানে ঠিকঠাকই আছে মোটামুটি, কিন্তু পা ফেলে হাঁটতে পারছে না, এটা একটা ব্যাপার। স্টিচ কাটা না পর্যন্ত পা ফেলে হাঁটতে পারবে না বলেই দিয়েছে, স্টিচ কাটার পরও মানে দিন সাথে একটু সাবধানে হাঁটতে হবে এরকম। অফিসে যদিও বা যায় তাহলে ওর বাবাকে সঙ্গে যেতে হবে, নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, কিছু করার নেই। বলো সপ্তাহে 2 দিন যাব, গিয়ে অফিস করে চলে আসবো, নাহলে কতদিন এভাবে ছুটি নেবে। যদিও মেডিকেল নিয়ে আছে, কিন্তু তবুও তো একটা ব্যাপার আছে, এতদিন ছুটি। তাই হলো ব্যাপার। এবার দেখো সমস্ত কাজগুলো মোটামুটি সেরে নিলাম, নিয়ে রান্নাঘরের যে টিস্যুগুলো সেগুলো সমস্ত কাঁচা হয়েছিল, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। একের পর এক কাজ পরপর কাজগুলো হাঁ করে তাকিয়ে না বসে থাকে, আমার দিকেই বসে থাকে, যে
কখন আমি যাব আর কখন আমি বলবো যে আয় তোরা, তোদেরকে আমি এখন একটুখানি ভালোবাসবো, আদর করব, যত্ন করব, এরকম ভাবে ওরা। প্রত্যেকটা কাজগুলো ভাবে, প্রতিটা জিনিস ভাবে, যে হাঁ করে বসে থাকে আমার দিকে তাকিয়ে। যেদিকেই না যাব তারাই হাঁ করে তাকিয়ে বসে থাকবে, সে জড় পদার্থ হোক আর সচল পদার্থ, সজীব পদার্থ হোক, যেটাই হোক না কেন, জড় হলেও তারা বসে থাকে আমি যতক্ষণে যাব। আর যদি সজীব পদার্থ হয় তাহলে তো তারা একটু চলে ফিরে বলবে এটা করো, সেটা করো, এটা দাও, ওটা দাও। তাই এবার চলে আসলাম, ওটা কিচেনেরগুলো হয়ে গেল, এবার চলে আসলাম আমি ঠাকুর ঘরেরগুলো নিয়ে। ঠাকুর ঘরে যেগুলো সমস্ত ছিল মানে তুলে আবার নতুন পেতেছিলাম, সেগুলো আবার ইয়ে করে তুলে রেখে কেচেছিলাম। এগুলো, এই কাঁচাগুলো আবার এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। এগুলো আবার প্যাকেট করে আলমারিতে ঢুকিয়ে রাখবো, আবার যখন দরকার হবে তখন আবার বের করব। আর ওই যে বড়ো যে ব্রাশের ছিটটা দেখলেন নেটের মতন, ওই ছিটটাকে 4টে টুকরো করব, করে চারিদিকে লেস লাগিয়ে সেলাই করে রেখে দেবো। ওটা আমি মানে গুরুদেবের ওখানেও পাততে পারবো, লোকনাথ বাবার ওখানেও পাততে পারবো, 4টে হয়ে থাকবে, আমার অসুবিধা হবে না। যখন যেটা তুলবো কাচবো আবার পাতবো, এরকম করেই করবো। আবার আমি মহাদেবের ওখানেও পাততে পারবো, এরকম চারিদিকে পাততে পারবো, ভালো লাগবে দেখতে। আর আমি রাধা মাধবের জন্য যেগুলো, সেগুলো আলাদা আসন নিতেই হবে, কিছু করার নেই, এগুলো করতে হবে। আর এই সমস্ত কাজগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে না রাখলে দেখলে তো না কি হচ্ছে, পড়েই থাকছে, কবে কখন যেগুলো গুছাবো তার ঠিক থাকে না। সেই জন্য আজকে ভাবলাম যে কাঁচা যখন হয়েই গেছে আর সঙ্গে সঙ্গেই কাজগুলো করে ফেলি, তাহলে ঠিক হয়ে যাবে। আর এখন গোছানোর দিকে একটুখানি নজর দিয়েছি, দেখলে এর আগের দিন ঠাকুরের গহনাগুলো গুছিয়ে নিলাম, তারপরে গহনাগুলো গুছানোর পরে ঠাকুর ড্রয়িং ডাইনিং সমস্ত কিছুই পরপর গুছিয়ে নিচ্ছি, তোমরা এগুলো দেখতেই পাচ্ছ। তাই এবার টিস্যুগুলো কাঁচা হয়েছিল সেগুলো ভাঁজ করে নিলাম, ঠাকুর ঘরের যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো করে নিলাম। ঠাকুর ঘরে যেগুলো অনেক কিছুই থাকে, ঠাকুর মোছার যেগুলো থাকে, আমার হাত মোছার যেগুলো থাকে, ঠাকুরের এই যে ড্রেসগুলো দেখো, লোকনাথ বাবার যে ড্রেসগুলো আছে সেগুলো, ছোটো লোকনাথ বড় লোকনাথ সবারই ড্রেসগুলো আছে। আপাতত এই ট্রেটার মধ্যে এখন ভাঁজ করে রাখলাম, তারপর কোনটা কোন প্যাকেট করে আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো। আর আমার একটা ছিট আছে, ছিটটা বের করে রাখবো, ওরা যখন আসবে ড্রেস দিতে তখন আমি সেইটা ওই ছিটটা দিয়ে দেবো, বলবো ওই ছিটটা দিয়ে তোমরা করে দিও। আর যদি ওরা ছিটটা কেটে দিয়ে যেতে পারে তাহলে তো কোনো চাপ নাই, আমি এখানে কোনো টেলারকে দিয়ে সেলাই করে নেবো, বা আমি হাতে সেলাই করে নেবো। আমি হাতে সেলাই করতে পারি, অসুবিধা নেই, হাতেই বকেয়া সেলাই দিয়ে নেব। তোমাদের সঙ্গে আমি মানে সামনাসামনি এই এসে কথা বলছি। আর আগের দিন যে রান্নাগুলো করেছিলাম, বৃহস্পতিবারে যে রান্নাগুলো করেছিলাম, মেঘার মা বাবা সব এসেছিল, আমার বিয়ান এসেছিল, সেদিন যে রান্নাগুলো করেছিলাম সেই রান্না আর আজকের কাজ একসঙ্গে শেয়ার করব। দুটোতে কত বড় ব্লগ হবে আমি জানি না, দুটো ব্লগ আমি দুদিনের কাজ আমি একদিনে শেয়ার করব। আর পুজোর ব্লগ তো দেখলে দুদিন ধরে শেয়ার করলাম, আর এই দুদিনে আমি কোনো ব্লগ করিনি, পুজোর ব্লগটাই আমি 2-3 দিন ধরে শেয়ার করলাম। ঘর গোছানো, ঠাকুর ঘর গোছানো, এই সমস্তগুলো শেয়ার করলাম। আর আজকে যেটুকু যা করলাম আজকে সেটুকু শেয়ার করব, আর তার সঙ্গে আমি সেই দিন যে রান্না করেছিলাম সেটা 2 দিন একসঙ্গে শেয়ার করবো। তা সকাল থেকে দেখলে আমি কি কি কাজ করলাম। এখনো অনেক কাজ বাকি, গ্যাস মোছা, কিচেনটা পুরো ঠিকঠাক করে পরিষ্কার করে গোছানো, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কাজ যেগুলো মানে মুখে বলে বা কিছু করা যায় না। আর একদিনে যদি সব শেয়ার করা যায় অসম্ভব হয়ে যায় আমার পক্ষে। হ্যাঁ, অল্প অল্প একটু 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 করে সবই শেয়ার করা যায়, কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ ভিডিওটা করে দেওয়ার ব্যাপার আছে। আজকে যেমন ভিডিও করে দেওয়ার লোক নেই, ট্রাইপডে লাগিয়ে ভিডিও করতে হচ্ছে, এটা একটা অসুবিধা, বারবার নড়ানো চড়ানো। যাই হোক, সকাল থেকে যা করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগছে তোমরা একটুখানি জানিও, কমেন্ট করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা তো বুঝতেই পারছো যে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, চেষ্টাতে যাতে সফল হতে পারি সেটা তোমরা মানে একটু তোমরা সাপোর্ট করো, তোমরা পাশে থাকলেই হবে। তোমরা মানে ভিডিওটা দেখার সময় সাবস্ক্রাইব করে দিও, তাহলেই আমি একটু একটু করে এগোতে পারবো। তা অনেকেই অনেক রকম বলছো যে অনেকের অনেকটা হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমার কেন তাড়াতাড়ি হচ্ছে না জানি না, হয়তো সেইভাবে তোমাদের মন জয় করতে পারছি না। তা আস্তে আস্তে ধীরে ধীরে হোক, কিন্তু হলেই হবে, যে যতদিনে হয় ততদিনেই হবে। আমি তো 2 বছরের টার্গেট নিয়েছি, 2 বছরের মধ্যে কমপ্লিট হলেই হবে। তা সেইভাবেই আমি এগোই। তবে হ্যাঁ, যেটা মানে শুরু করেছি সেটা আদায় কাজকলাই মানে করেই শুরু করেছি, একবারে
নাকে তেল দিয়ে লেগেছি, যেভাবেই হোক এটাকে জায়গায় পৌঁছতেই হবে, এই একটা মানসিকতা নিয়ে শুরু করেছি। তাই হাল ছেড়ে দিচ্ছি না, যেভাবেই হোক ধরে রাখছি। তোমরা দেখো, সাপোর্ট করো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।